দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ওয়ানএক্স ব্যাট প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন। আর আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আজকের আলোচনায় অনেক অনেক স্বাগত। প্রত্যেকদিনই আমরা রাত 9টার যে স্টেডিয়াম বুলেটিন, সেই স্টেডিয়াম বুলেটিনে ক্রিকেটের নানান দিক তো আপনাদের দেই, অবশ্যই পাশাপাশি ফুটবলের নানান আপডেটের দিকে আমরা নজর রাখি। আর অবশ্যই আজকে আমাদের আলোচনার শুরুতে যে বিষয়ে আমরা নজর রাখবো, ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিন। একেবারে উত্তেজক আগ্রাসী মেজাজে ভারতীয় ক্রিকেট দল। অবশ্য বলাই যেতে পারে যে প্রথম দিনের যে খেলা, সে খেলা কিন্তু 35 ওভারেই শেষ হয়ে গিয়েছিল। তারপরে জয়জ্যোতি আমরা দেখেছিলাম যে তারপর দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, এবং তখন কিন্তু একেবারে মনেই হয়েছিল যে সে জায়গা থেকে দাঁড়িয়ে যে এই বাকি দুদিন যে খেলা হবে, সেই দুদিন খেলা কিন্তু কার্যত নিয়ম রক্ষার খেলা, এবং সে জায়গা থেকে বলা যেতে পারে পরে ড্র হয়ে যেত ম্যাচ, এরকমও কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে উঠে এসেছিল। তবে আজকে চতুর্থ দিনে ভারতের যে ম্যাচ, যে আগ্রাসী, যে উত্তেজক মেজাজে ভারত ছিল, সে জায়গায় জয়জ্যোতি প্রথমেই প্রশ্ন রাখবো, আজকের ম্যাচের কি পর্যবেক্ষণ থাকবে? ধন্যবাদ ভাস্বতী। তুমি যেমনটা বললে যে আগ্রাসী ক্রিকেট যেন দেখেছে আজকে সারাদিন ধরে ভারতীয় ফ্যান্সরা, এবং প্রথম দিন যখন নাকি হলো না, মানে ম্যাচটা 35 ওভারের পর বন্ধ হয়ে যায় ম্যাচ, এবং তারপর দুটো দিন বৃষ্টির জন্য ম্যাচ হয়নি। তারপর কিন্তু আজকে এই ফোর্থ ডেতে যেন মনে হচ্ছে সাদা পোশাকে টি-20 ক্রিকেট খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। মাইকেল ভন, প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন, তিনি টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে আই সি ইন্ডিয়া আর প্লেইং বাস বল। তো এরকম রসিকতা চলছিল আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে যেটা আসল কথা সেটা হচ্ছে যে বাংলাদেশ আজকে 233 রান করে, এবং তারপর ভারত 285 9 উইকেটের বিনিময় করে ডিক্লিয়ার ঘোষণা করে, এবং এই 285 রান এসছে 34.4 ওভারে। আপনারা একদম ঠিক শুনছেন, 34.4 ওভারে 285 রান করে ভারতীয় দল। বলে দিচ্ছি, যশস্বী জয়সওয়াল 72 রান করেন 51 বলে, 141.18 স্ট্রাইক রেট। এরপর রোহিত শর্মা 23 রান করেন 11 বলে, দুর্দান্ত ব্যাটিং করছিলেন 209.09 স্ট্রাইক রেটে, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিল আম্পায়ার, এবং তারপরের বলেই কিন্তু তিনি আউট হয়ে গেলেন। এরপর বিরাট কোহলি, যিনি আজকে মাইল ফলক স্পর্শ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তার 27,000 রান পূর্ণ হয়েছে। তিনি 35 বলে 47 রান করেছেন, স্ট্রাইক রেট 134.29। লোকেশ রাহুল, তিনি করেছেন 68, 43 বলে 158.14 স্ট্রাইক রেট। মানে আমি এই স্ট্রাইক রেটগুলোর সঙ্গে বললাম তার একটাই কারণ, যে টেস্ট ক্রিকেটে সাধারণত এরকম স্ট্রাইক রেট কিন্তু দেখা যায় না। আর এটাই প্রমাণ যে ভারতীয় ক্রিকেট, মানে ভারতীয় কোচ গৌতম গম্ভীর, যিনি অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট পছন্দ করেন, তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছিলেন আজকে যে যা হবে এই দুদিনের রেজাল্ট বের করার চেষ্টা করতে হবে। আমরা ধরে নিয়েছিলাম, যেটা ভাস্বতী বলল, যে প্রথম দিন 35 ওভার, তারপরে দুটো দিন ম্যাচ হয়নি, এবং শেষ বেলায় মানে চতুর্থ দিনে এসে হয়তো ডিফেন্সিভ অ্যাপ্রোচ করে ম্যাচটা ড্র হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা অন্যরকম তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাপ্রোচ থাকে, এবং অবশ্যই ভারতীয় দল যে পথে এগোচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ব্যাটিং করছে, মানে শেষ দিনে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের স্কোর 26 রান, 2টি উইকেটের বিনিময়ে 26 রানে ট্রেল করছে এখনো বাংলাদেশ। অর্থাৎ এই ম্যাচেও কিন্তু জয়ের গন্ধ পেয়ে গিয়েছে। মানে দুটো দিন একদম ব্ল্যাঙ্ক যাওয়ার পরেও চতুর্থ দিনের শেষে ভারতীয় দল জয়ের গন্ধ পেয়ে গিয়েছে, এবং আশা করা যেতেই পারে ভারত জিতবেন, নাকি এখানে অন্য কোনো চমক। সাকিব আল হাসান, এই নামটা আরও একবার বলবো, ব্যাট হাতে তিনি আবারও ব্যর্থ, কিন্তু বল হাতে 4 উইকেট নিয়েছেন। অবশ্যই তিনি এক্সপেন্সিভ ছিলেন, তবে 4 উইকেট নিয়েছেন। অনেক সময় কি হয়, যখন কোনো ব্যাটার বা কোনো বোলার উইকেট পায় না, বা কোনো ব্যাটার রান পায় না, তখন তার যে আদার পার্ট, সে যদি অন্য পার্টে ভালো পারফরমেন্স দেন, সেক্ষেত্রে কিন্তু আরেকটা পার্ট তার মানে বেটার হয়। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা সচিন টেন্ডুলকরের কথা বলতেই পারি। তো যাই হোক, আগামীকাল অত্যন্ত ভাইটাল ডে। সাকিব আল হাসান, আমরা জানি মিরপুরে তিনি হয়তো খেলতে পারবেন না, মিরপুরে এখন অগ্নিগর্ভ, মানে বাংলাদেশের পরিবেশ খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে সাকিব আল হাসানের দিকে নজর থাকবে, তিনি ব্যাট হাতে কি করতে পারেন। বাংলাদেশের মমিনুল,
কিন্তু 17 রান করেছেন, এটা অবশ্যই পজিটিভ দিক যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি। তবে আদারওয়াইজ অন্যান্য দিক থেকে দেখতে গেলে ভারতের একদম প্রথম থেকে মানে ভারতীয় বোলারদের মধ্যে আজকে রবীন্দ্র জাদেজাও মাইল ফলক স্পর্শ করেন, 300 উইকেট নেন টেস্ট ক্রিকেটে। একই সঙ্গে বলে রাখি যে দ্রুততম 50, 100, 150, 200 রান ভারতীয় দল করে আজকে টেস্ট ক্রিকেটে। তাই এটাই বলার মানে এই ফিগারটা সব কিছু বলে দিচ্ছে। 34.4 ওভারে ভারতের স্কোর আজকে 285, 9 উইকেটের বিনিময়, এবং তারপর রোহিত শর্মা ডিক্লেয়ার ঘোষণা করে। আর দিনের শেষে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামে তখন বাংলাদেশের স্কোর 26 রান, 2টি উইকেটের বিনিময়। আর 26 রানে ট্রেল করছে, কারণ 52 রানে ভারত লিড দিয়েছিল। এবার বাকি খেলাটা কিন্তু একদম শেষ দিন হবে, অর্থাৎ পঞ্চম দিন কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে। আর সেখানে কিন্তু একদম মানে নাটকীয় একটা মোড় যে নিতে চলেছে এটা কিন্তু বলা বাহুল্য। আর আরও একটা কথা বলে রাখি, অনেকেই জিজ্ঞেস করছেন যে আবহাওয়া কি করবে, মানে আবহাওয়া কি বিট্রে করবে আগামীকাল। বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই, তাই ফুল ক্রিকেট হবে আর একটা মানে ইন্টারেস্টিং পর্যায়ে এই ম্যাচ যাবে, এটুকু আশা করাই যায়। একদমই, অর্থাৎ এই যে 2.5 দিন, যেমনটা জয়জ্যোতি বলল, এই 2.5 দিনে কিন্তু ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট দল। জয়জ্যোতি, সে জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলির কথাও বলা যায় যে বিরাট কোহলি আজকে যে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তিনি কিন্তু নজির গড়েছেন। একদমই, বিরাট কোহলির কথা আমি এর আগেও যখন গৌতম দা ছিলেন তখনও বলছিলাম, গৌতম দাও বলছিল যে বিরাট কোহলি মাস্টার ব্যাটার, আর তার এই সিরিজটা কিন্তু ড্রেস রিহার্সাল। কেন ড্রেস রিহার্সাল বলবো, তার কারণ হচ্ছে এর আগে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ যখন হয় এই বছরের প্রথম দিকে, সেই সিরিজে তিনি খেলেননি পারিবারিক কারণে, এবং তারপর এই সিরিজে আসে মানে অনেকটা গ্যাপ হওয়ার পর কিন্তু তিনি লঙ্গার ফর্মেটে খেলতে আসেন। আর প্রথম টেস্টে তিনি রান পাননি, প্রথম ইনিংসে অফ স্টেম্পের বাইরে বল খেলতে পারেননি বলে তিনি আউট হয়ে গিয়েছেন। এবং তারপর আজকের এই ইনিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি অর্ধশত রান করেননি ঠিকই, তবে যেভাবে ব্যাটিং করেছেন একদম মন ভরিয়ে দিয়েছেন। আর পজিটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন তিনি, একটা রেকর্ডও করেছেন, যেটা আমি অলরেডি বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 27,000 রান পূর্ণ করেছেন। এরপর আরও যে 2-3টে টেস্ট ম্যাচ থাকবে, নিউজিল্যান্ড আসছে ভারতে খেলতে, সেই 3টে টেস্ট ম্যাচে তিনি খেলবেন। এবং তারপর আসল যে মঞ্চ মানে বর্ডার গাভাস্কার সিরিজ, 92-তে 5 ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে, আবারও 2024-25-এ কিন্তু 5 ম্যাচের এই টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজে কোহলির ব্যাট কথা বলবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়ে, কোহলির ব্যাটকে কথা বলতে হবে অবশ্যই। আমি আরও একটা কথা বলে রাখি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যাদেরকে ট্রাম্প কার্ড মনে করছেন, তার মধ্যে যশস্বী জয়সওয়াল আজকে 51 বলে 72 রান করেছেন। প্রেজেন্ট অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের 5 জন ক্রিকেটার বলেছেন যে এই ক্রিকেটারটি কিন্তু মানে যশস্বী জয়সওয়াল কিন্তু ভাইটাল রোল, পিভোটাল রোল প্লে করতে পারেন বর্ডার গাভাস্কার সিরিজে। একই সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল, যিনি সচরাচর ম্যাডম্যাক্স শো মানে ঝড় তুলতে সিদ্ধহস্ত, তিনি বলেছেন যে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা এই 3 জন ক্রিকেটার ভীষণ ভাইটাল হতে চলেছে। বিশেষ করে অশ্বিন আর জাদেজাকে যদি অস্ট্রেলিয়ান ব্যাটাররা ঠিক করে নেগোশিয়েট করতে পারে তাহলে অনেকটা ইজি গোয়িং হবে অস্ট্রেলিয়ার জন্য। তবে ওটাই বলার যে ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ চলছে, এর মাঝে ইন্ডিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজ রয়েছে 3 ম্যাচের, তার আগেই কিন্তু এই নভেম্বরে হওয়া বর্ডার গাভাস্কার সিরিজ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। তবে ওই একটাই কথা বলার যে এই ভারত বাংলাদেশ সিরিজটা কিন্তু ড্রেস রিহার্সাল, যদিও প্রথম টেস্ট ম্যাচের আগে রোহিত শর্মা বলেছিলেন ড্রেস রিহার্সাল বলে কিছু হয় না, আমাদের কাছে প্রতিটি ম্যাচ ইম্পর্টেন্ট এবং প্রতিটি ম্যাচ থেকে আমরা চাইবো যাতে আমরা জিততে পারি। আর এই কানপুর গ্রিন পার্কে যা সিচুয়েশন, তাতে এটা বলাই যায় ভারত 2 দিন না পেয়েও, বাংলাদেশও 2 দিন পায়নি, সেক্ষেত্রেও কিন্তু ভারত জয়ের গন্ধ পাচ্ছে 4র্থ দিনের গধূলি বেলায় কানপুরের গ্রিন পার্কে। একদমই, আগামীকাল কি হয় সেদিকে তো আমাদের নজর থাকবে। জয়জ্যোতি, একটা বিষয়, আগামীকালে অর্থাৎ শেষ দিনের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে ভারতের এই জয়ের ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত বলে তুমি মনে করছো? দেখো, আসলে কিপ থিংস সিম্পল, মানে বেশি কিছু ভাবার কারণ নেই। এখানে 26 রান, 2টি উইকেট বাংলাদেশের। এই মুহূর্তে বাংলাদেশের করণীয় একটাই, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি যে আর যে 26 রান রয়েছে সেটা টপকে যতটা বেশি টার্গেট দেওয়া সম্ভব। আর ভারতের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, প্রেক্ষাপট থেকে, তাহলে এটাই যে যত দ্রুত সম্ভব টোটাল মানে এই বাংলাদেশ টিমকে অল আউট করে যে রানটুকু থাকবে সেই রানটা চেস করা। তাই এটাই বলার যে বেশ এক্সাইটিং একটা মুহূর্ত কিন্তু ধরা পড়তে পারে আগামীকাল গ্রিন পার্কে। একদিকে মনে হয় ভালোই হয়েছে 2 দিন বৃষ্টির জন্য ম্যাচ হয়নি, না হলে হয়তো এই বাসবল, ইন্ডিয়ান টিমের এই বাসবল খেলা, এটা হয়তো আমরা মিস করতাম।
তাই আজকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররাও কিন্তু এনজয় করছেন ভারতের যে ধরনের অ্যাপ্রোচ ছিল। তাই এটাই বলা যে ভারতের তরফ থেকে স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচ এটাই হবে যে বাংলাদেশ ব্যাটারদের যত তাড়াতাড়ি সম্ভব অল আউট করে যে রানটুকু থাকবে সেটা চেজ করা। তবে অনেক কিছু নির্ভর করছে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাটারদের অ্যাপ্রোচ কী হয়। মুমিনুল এত ভালো একটা ইনিংস খেলেছে প্রথম ইনিংসে, তারপরে তাদের ক্যাপ্টেন শান্ত তিনি প্রথম ইনিংসে একটা প্রথম টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং করেছেন। আমি জানি না তিনি ইমরান খান হয়ে উঠতে পারবেন কিনা। 92-এর সেই ইমরান খান যে সময় ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হচ্ছিল 5 ঘন্টা তিনি কাটিয়েছিলেন ক্রিজে এবং সেই ম্যাচটা ড্র করে দিয়েছিলেন সেই ইমরান খান। সেই ভূমিকায় মুমিনুলকে আমরা দেখব কিনা সেটা আগামীকাল বলবে, হয়তো অনেক বাড়াবাড়ি হচ্ছে, তবে এটা জাস্ট এক্সাম্পল দিলাম। এরপর সাকিব আল হাসানের কথা বলবো। সাকিব আল হাসান জীবনের ইনিংস খেলবেন কালকে কানপুরে। যদি তিনি পারেন তাহলে হয়তো সারা জীবন থেকে যাবেন বাংলাদেশ ক্রিকেটে, যতই তাকে ঘৃণ্য চোখে দেখা হোক, কিন্তু আগামীকালের ইনিংসটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে সাকিব আল হাসানের জন্য। আজকেও একটা র্যাশ শট খেলে আউট হয়েছেন। মিরপুরে তিনি খেলবেন কি খেলবেন না আমার জানা নেই, কারোই জানা নেই, বিসিবি হাত তুলে দিয়েছে। সেক্ষেত্রে আগামীকাল হয়তো তার জীবনের শেষ ইনিংসটি খেলতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাকিব আল হাসান। তাই অবশ্যই আই বল থাকবে সাকিব আল হাসানের উপর। আর ভারতের পার্সপেক্টিভ থেকে আমি আবারও বলছি যে যত দ্রুত সম্ভব উইকেট তুলে নাও আর ম্যাচ বের করো, এভাবেই। একদমই, অবশ্যই আগামীকালের যে ম্যাচ, শেষ ম্যাচ রয়েছে, সেই ম্যাচে গ্রিন পার্ক স্টেডিয়ামে ঠিক কী হয়, ভারতীয় ক্রিকেট দল তারা কিন্তু স্বপ্ন দেখছে জয়ের। পরবর্তীতে সেই ম্যাচের ফলাফল কী হয় সেদিকে নজর থাকবে। এবার একটু আসি, সম্প্রতি আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক হয় বেঙ্গালুরুতে এবং সেই বৈঠকে বেশ কিছু আসন্ন মরশুমে আইপিএলের রিটেনশনে নানা নিয়মাবলী আসে, রদবদল হয় এবং তারপর থেকেই ট্রেন্ডিং মহেন্দ্র সিং ধোনি। কেন? আসলে দেখো, মহেন্দ্র সিং ধোনি এমন একটা নাম যে কোনো সময় তিনি ট্রেন্ডিং হতে পারেন। এই বৈঠক হয়, বেশ কিছু নিয়ম আসে, প্রতিটি ক্রিকেটারকে ম্যাচ ফি বাবদ 7.5 লক্ষ টাকা করে দিতে হবে। যদি কোনো ক্রিকেটার পুরো আইপিএল খেলে সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে। তো অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য ভালো, কোনো ক্রিকেটারের বেস্ট প্রাইস যদি 20 লক্ষ টাকা হয় সেক্ষেত্রেও কিন্তু তিনি যদি সবকটা ম্যাচ খেলেন তাহলেও কিন্তু অনেক টাকা এখানে তিনি রোজগার করতে পারবেন। আর মহেন্দ্র সিং ধোনির কথাটা আসছে এই কারণেই, মহেন্দ্র সিং ধোনি বিষয়ে এক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিসিআইকে যে যেসব ক্রিকেটাররা 5 বছর হয়ে গিয়েছে তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না, তারা বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই, তাদের যেন ঘরোয়া ক্রিকেটার হিসেবে বিবেচিত করা হয়। কারণ একটাই, যাতে অর্থটা একটু কম হয় মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে এবং তাকে যাতে রিটেন করতে কোনো সমস্যা না হয় চেন্নাই সুপার কিংসের। চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি কিন্তু পুরোপুরি সমর্থক। 2 বছর এই টিমটা ব্যান্ড হওয়ার পরে আমরা দেখেছি মহেন্দ্র সিং ধোনি রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেছেন এবং সেই সময়ও কিন্তু আমরা দেখেছি যে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী যখন ধোনির বিপক্ষে যায় কিছু ডিসিশন, সেই সময়ও তিনি চেন্নাই সুপার কিংসের হেলমেট পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাই মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই থেকে আলাদা করা যাবে না। আর এই প্রস্তাবটা বিসিসিআই বৈঠকে কিন্তু গৃহীত হয়েছে। তাই এটা মনে করা যেতেই পারে যে মহেন্দ্র সিং ধোনি খেলবেন, কি ভূমিকায় খেলবেন, ইম্প্যাক্ট প্লেয়ার নাকি, সেটা অবশ্যই সময় বলবে। তবে চেন্নাই সুপার কিংস ভেবেচিন্তে এই প্রস্তাবটা দিয়েছিল বিসিসিআইকে এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এটা গৃহীত হয়েছে যে 5 বছর হয়ে গিয়েছে এমন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, সেক্ষেত্রে কোনো ভারতীয় ক্রিকেটার, অবশ্যই এটা কিন্তু বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে আসবে না এই নিয়ম, সেই ক্রিকেটারকে কিন্তু ঘরোয়া ক্রিকেটার হিসেবে বিবেচিত করা হবে। সেক্ষেত্রে হয়তো কিছুটা কম অঙ্কের টাকায় মহেন্দ্র সিং ধোনিকে রেখে দিতে সক্ষম হবে। কারণ ইতিমধ্যে আমরা জানি 5+1 আরটিএম কার্ডের ভিত্তিতে আরও এক ক্রিকেটারকে রাখতে পারবে, টোটাল 6 জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে। তাই বলাই যায় যে ধোনির জন্য কিছুটা নিয়ম সংস্কার করেই ফেলেছে ক্ষেত্রে বিসিসিআই। একদমই জয়জ্যোতি, আমরা দর্শকদের শোনাই মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন ফোন লাইনে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। কি জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনির কোচ ধোনি প্রসঙ্গে, শুনুন। ব্যাপারটা হচ্ছে এই যেটা ট্রেন্ড চলছে যে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যারা 5 বছর হয়ে রিটায়ার করেছে, এতে কি হয়, খালি ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কি হয়, যারা 5 বছর আগে রিটায়ার, ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কি হয়, কিছু ফ্র্যাঞ্চাইজি ফাইন্যান্সিয়াল প্রফিট হবে, কম পয়সা দিয়ে ভালো প্লেয়ার তারা পেতে পারে যদি সেরকম ওই সময় যদি যদি ওরা সাকসেসফুল হয়।
আর যদি না সেটা অন্য ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে 5 বছর ধরে যারা রিটায়ার করেছে তারা তো অতটা কম্পিটিটিভ গেমে নেই, সেটাকে যাচাই করার জন্য এই একটা আইপিএল এ একটা মানে গোল্ডেন অপরচুনিটি। যদি এখন যদি ও নিজে সক্ষম, যদি নিজে ফিজিক্যাল যদি ক্লিয়ার করতে পারে তাহলে না খেলাতে কোনো চান্স নেই। হ্যাঁ, এখন জানি না সেটা আইপিএল এ ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকবে কি থাকবে না, কারণ গত বছর শুনছিলাম যে এটা আউট করে দেবে। যদি ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকে তাহলে ধোনিকে কোনো না কোনো ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখতে পারি, কেন কন্টিনিউয়াস খেলা তো সম্ভব হবে না, কারণ ফিজিক্যাল একটু প্রবলেম হবে। তার জন্য আইপিএল এ ওর একটা স্ট্যান্ড ব্যাক এটা উইকেট কিপার রাখতে হবে। কোন ইম্পর্টেন্ট ম্যাচ যেগুলো ক্রুশিয়াল ম্যাচ যেখানে জিতলে টিম হয়তো কোয়ালিফাই করবে, সেসব জায়গাতে ধোনি হয়তো ফুল খেলবে, সম্পূর্ণটা খেলবে। আদারওয়াইজ বাকিতে হয়তো কোনো কোনো ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওকে দেখা যেতে পারে। মহেন্দ্র সিং ধোনির কোচ কি বললেন, ধোনি প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটরকে শোনালাম আপনাদের। এবার একটু আসি অন্য বিষয়ে, সেটা হলো যে আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরতে চলেছেন জয় শাহ। সে জায়গায় দাঁড়িয়ে বিসিসিআই সচিব পদের দৌড়ে কে আছেন? কারণ রবিবার যে অ্যানুয়াল মিটিং হয়েছিল সেখানে কিন্তু তার যে উত্তরাধিকারী অর্থাৎ জয় শাহর উত্তরাধিকারী তিনি কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করেনি। দৌড়ে কে আছে? সাথে একটা জিনিস আমি জাস্ট একটু শুধরে দিচ্ছি যে আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন আগামী ডিসেম্বরে জয় শাহ, এবং বিসিসিআই সচিবের পদ থেকে সরতে চলেছেন, এবং এটা পরিষ্কার যে নভেম্বরের শেষ সপ্তাহে তিনি ইস্তফা দিতে চলেছেন। এরপর প্রশ্ন ওঠে যে বিসিসিআই সচিব মানে সব থেকে ভাইটাল পজিশন, মানে বিসিসিআই প্রেসিডেন্ট তো এখন মানে এক কথা বলা যেতে পারে যে নিয়মতান্ত্রিক শাসক হয়ে গিয়েছে, প্রধান শাসক কিন্তু বিসিসিআই সেক্রেটারি। সেই পদে কারা আসতে চলেছেন, যেসব নাম উঠে আসছে সেই নামগুলো অবশ্যই বলবো। যে ঘনিষ্ঠ সূত্র মারফত যে খবরগুলো আসছে সেটা হচ্ছে বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস শেলারের নাম কিন্তু উঠে আসছে, একই সঙ্গে যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়ার নাম উঠে আসছে, গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল, এই তিনজনের নাম উঠে আসছে। এরপর যদি কেউ বাজি মারে, কেউ অন্য নাম চলে আসে সেটা পরের বিষয়। তবে আজকে এই সময় কলকাতা টিভি স্টুডিওতে এখন রাত 9:20 বাজে, এই সময়ে দাঁড়িয়ে যদি বলতে হয় কারা এগিয়ে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু এই তিনটে নাম অবশ্যই এগিয়ে আসছে। আর অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বিসিসিআই সচিব, কারণ সামনে মেগা অকশন রয়েছে আইপিএলে, তাকে একটা এখানে পিভটাল রোল প্লে করতে হবে। তাই সবার নজর রয়েছে বিসিসিআই সচিব, আগামী বিসিসিআই সচিব কে হতে চলেছে। একদমই। খেলার অন্যান্য খবরের আপডেট আপনাদের দেব, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার একটু নজর রাখি ফুটবলের আপডেটের দিকে। ইস্টবেঙ্গলে কোয়াদ্রাত রূপকথা শেষ হলো। যতটা ভালোভাবে তিনি শুরু করেছিলেন সাফল্যের সঙ্গে, শেষ মুহূর্তে যেন অনেকটাই হতাশার জন্ম দিয়ে শেষ হলো। জয়জ্যোতি, আমরা দেখেছিলাম যুবভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে যে ম্যাচ, ইস্টবেঙ্গলে সেই ম্যাচে হারের পর ইস্টবেঙ্গলের তাকে কিন্তু রীতিমতো গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছিল। তিনি আজ ইস্তফা দিলেন, সরে দাঁড়ালেন এবং সেই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে রহস্যটা কি এর পেছনে? রহস্যটাই মানে আমি জানতে চাইছি আমাদের প্রতিনিধির কাছে। তবে আমি একটু বলে রাখি যে তুমি যে ম্যাচটার কথা বললে, সেই ম্যাচটার পরবর্তী সাংবাদিক সম্মেলনেও কিন্তু ভীষণ ঠান্ডা মাথায় তাকে বলতে শোনা যায় যে আপনারা ধৈর্য রাখুন, মানে সমর্থকদের উদ্দেশ্যে যারা গো ব্যাক স্লোগান দিচ্ছে তারা, তিনি বলছেন যে এটা হতেই পারে তারা আবেগপ্রবণ, তবে সময় একটু দিতে হবে, কারণ ভালো দল, আর আশা রাখবো যে খুব দ্রুত তারা কামব্যাক করবে, মানে ইস্টবেঙ্গল টিম কামব্যাক করবে। হঠাৎই আজকে তিনি ইস্তফা দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি স্বপন পাল। স্বপন দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। হঠাৎ করে আজকে সকালে মানে ইস্টবেঙ্গলের তরফ থেকে এরকম একটা বিবৃতি যেখানে কার্লোস কোয়াদ্রাত সরে দাঁড়াচ্ছেন, এর পেছনের কি ব্যাক স্টোরি? অপ্রত্যাশিত জয়জ্যোতি, এটা অপ্রত্যাশিত কারণ হচ্ছে ভাবা হয়েছিল যে কোয়াদ্রাত কিন্তু কন্টিনিউ করবেন, কিন্তু কিছুটা চাপ তো ছিল, যেহেতু সাপোর্টাররা গো ব্যাক ধ্বনি দিচ্ছিলেন, একটা ক্ষোভ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ হচ্ছিল, প্রাক্তনদের মধ্যে ক্ষোভ হচ্ছিল। আজকে টিম ম্যানেজমেন্ট কোয়াদ্রাত দীর্ঘক্ষণ বৈঠক করে সকালে, তাকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে তাকে করা হয় যে উনি পদত্যাগ করেন, কারণ কোয়াদ্রাতের সঙ্গে আরো দীর্ঘ সময় চুক্তি ছিল। চুক্তি ভঙ্গ করলে তিনি বিশাল পরিমাণের আর্থিক জরিমানা দিতে হতো। এটা টিমের একটা মোরালি যেহেতু ডাউন, এই ডাউনটা
আপনি সেটা স্বপন দা এখানে একটু থামাচ্ছি। এর আমরা জানি যে অন্তর্বর্তী কোচ বিনো জর্জ হচ্ছেন, কার কার নাম উঠে আসছে কোচ হিসেবে, পরবর্তী কোচ হিসেবে? দেখো এই মুহূর্তে আজকে টিম ম্যানেজমেন্টের কোন কথা বলছিলাম, তারা বলছে আমরা অনেক বিদেশির সঙ্গে কথা বলছি, কিন্তু কাউকে এখন সেইভাবে ফাঁকা পাওয়া যাচ্ছে না। তবে বিনো জর্জ কিন্তু এই মুহূর্তে সফল ইস্টবেঙ্গলের কোচিং করাচ্ছেন প্রিমিয়ার লিগের। এবং সব থেকে বড় ব্যাপার, বিনো জর্জ একটা অ্যাডভান্টেজ হচ্ছে, বিনো জর্জ কিন্তু এএফসি প্রো লাইসেন্স কোচ, কেরালার প্রথম কোচ যিনি হচ্ছে এএফসি প্রো লাইসেন্স, তার ডাগ আউটে অনেক অনেক ধন্যবাদ স্বপন দা। বিনো জর্জ অন্তর্বর্তী কোচ থাকবেন যতদিন না কোচ নিযুক্ত হচ্ছে, এবং একই সঙ্গে জানিয়ে রাখি এই বিনো জর্জের অধীনে কিন্তু কলকাতা লিগে অপ্রতিরোধ ইস্টবেঙ্গল, আশা রাখবো যে সেই ঝলকটা আইএসএলও দেখা যাবে। একদমই। সময় এখন একটা আরো বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 1x ব্যাট প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন দেখছেন আপনারা, আর একেবারে স্টেডিয়াম বুলেটিনের শেষ ল্যাপে আমরা চলে এসেছি। জয়জ্যোতি, দিস ডে দ্যাট ইয়ারে কি থাকছে? আজকে দেখো একটা স্পেশাল ডে। 2002 সালে আজ থেকে ঠিক 22 বছর আগে যেটা হয়েছিল কলম্বোতে চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি এই নকআউট টুর্নামেন্টের ফাইনাল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হয়েছিল, এবং দুটো ফাইনালেই কিন্তু বৃষ্টি বিঘ্নিত হয়। আর আশা করা হচ্ছিল দুটো ফাইনালই যে জায়গায় ছিল, ভারত যেটার দোরগোড়ায় ছিল, তবে ভারত জেতেনি, কারণ বৃষ্টি খলনায়ক হয়ে দাঁড়ায়। আর সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের ক্যাপ্টেন, অপরদিকে সনাথ জয়সূর্যা ক্যাপ্টেন ছিলেন, দুজনে ট্রফি শেয়ার করেন। এবং তারপর একটা কথা চলতে থাকে মিডিয়াতে যে সনাথ জয়সূর্য কোন মন্দিরে যান পুজো দিতে, না হলে হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায় এই আইসিসি ট্রফিটা জিততে পারতেন। শেষ করতে হচ্ছে এখানেই আজকের এই স্পেশাল সেগমেন্টে দিস ডে দ্যাট ইয়ারে। এটাই ছিল, আজকে স্মরণ করলাম সেই দিনটা, আর এখানেই শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আর আপনাদের বলে রাখি যে 1x ব্যাট প্রেজেন্টস এই স্টেডিয়াম বুলেটিন দেখতে ভুলবেন না, প্রতিদিন রাত 9টায় শেষ করছি আজ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।